শুনতে পাচ্ছ? উলের যে বিভিন্ন ধরনের গ্রেডিং যে সিস্টেম, সেই গ্রেডিং সিস্টেম সম্বন্ধে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে 3 ধরনের গ্রেডিং যে সিস্টেম আছে, আমেরিকান সিস্টেম বা ব্লাড সিস্টেম, তারপরে স্পিনিং কাউন্ট সিস্টেম এবং হচ্ছে মাইক্রন যে সিস্টেম, সেই 3টা সম্বন্ধে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্রম উল। উল থেকে যে আমরা বিভিন্ন ধরনের ফিনিশড প্রোডাক্ট তৈরি করি, বিভিন্ন ধরনের ক্লোথ, তারপরে কার্পেট, অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে জিনিসপত্র তৈরি করা হয়, তার যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। তো এই ধারণা দেওয়ার আগে বেসিক কিছু জিনিস তোমাদের বলতে যাচ্ছি। সেই বিষয়গুলো হচ্ছে যে হিস্ট্রিটা আসলে কিভাবে আসলো, এই উলের যে প্রোডাক্ট করা বা উলের যে হিস্ট্রিটা সেটা কিভাবে আসে আসলে। তো হিস্ট্রির কথা বলতে গেলে হ্যাঁ, হিস্ট্রির কথা বলতে গেলে প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে মানুষ আসলে কবে থেকে উল বা উলের যে ওয়েভিং বা উলের যে বিভিন্ন ক্লোথ আসছে সেই ক্লোথ গুলো কবে থেকে আসলে ইউজ করা শুরু করছে, এটা হিস্ট্রি অনেক আগ থেকেই আসলে। এবং এটা বলতে গেলে প্রায় 10,000 বিসি যে সময়টা ছিল সেই সময়ের আগ থেকেই মানুষ যে উলের যে ওয়েভিং বা উলের যে ক্লোথ যেটা ইউজ করা সেটা কিন্তু করে আসলে। তারপরে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় ওয়ার্ল্ড ওয়াইডে 1,000 শিপের ব্রিড আছে। 1,000 শিপের ব্রিড থাকলেও আমরা জানি যে আসলে সবগুলা শিপের ব্রিডই কিন্তু তার ফাইন। স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন? জি স্যার। তো আমরা জানি যে যদিও 1,000 ব্রিড আছে শিপের, কিন্তু সব কিন্তু আসলে ফাইন উল যেটা আমাদের ডিজায়ারেবল সেই উলটা কিন্তু দেয় না আসলে। তো সুতরাং আমরা যেটা কনসিডার করি বা যেটা জেনে থাকি সেটা হচ্ছে যে মেরিনো উল হচ্ছে ফাইন উল দেয়, এবং এটা থেকে আসলে বিভিন্ন এরিস্টকেট যে ক্লোথিং যেটা সেটা তৈরি করা হয়। এবং অন্যান্য ব্রিড যেগুলো আছে যেগুলো কোর্স উল দেয় সেগুলো সাধারণত টেক্সটাইল বা কার্পেট তৈরিতে এবং ঘর সাজানোর অনেক জিনিসপত্র তৈরিতে আসলে এই সমস্ত উল ব্যবহার করা হয়। এখন উলের বা ফাইন উলের বা মেরিনো যে ব্রিড আছে সেই ব্রিডের যদি হিস্ট্রি আমরা দেখতে চাই, সেটা আসলে অরিজিনেট আসলে স্পেন থেকেই, এবং এই স্পেন থেকে পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন হয়। এবং বেসিক্যালি বলতে গেলে মোর স্ট্রিক্টলি সেটা অস্ট্রেলিয়া আসলে সেই ব্রিডটা মেনটেন করে, এবং এখন পর্যন্ত তারাই কিন্তু ফাইন উল প্রডিউস করার ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড অনেক এগিয়ে আছে। তো স্পেনের যে বিষয়টা হয়েছিল আসলে সেটা হচ্ছে যে একটা সময় পর্যন্ত প্রায় 1700 সাল পর্যন্ত এই ব্রিডটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন হইতো স্পেনে, মেরিনোর যে ব্রিডটা। কিন্তু পরবর্তীতে সেটা তারা আর মেনটেন করতে পারেনি, এবং 1700 সালের আগ পর্যন্ত সেই সময় আসলে সাম্রাজ্য যে ছিল আর কি, বা যে রাজা ছিল সেই সময়ের, খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করতো। এবং এমন একটা কন্ডিশন ছিল যে এই শিপের ব্রিড বা এই শিপ স্পেনের বাইরে যদি কেউ নিত বা নেয়ার চেষ্টা করতো, বা সেই দোষে যদি কেউ দোষী সাব্যস্ত হইতো, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো। এত স্ট্রিক্টলি আসলে স্পেন এই ব্রিডটা মেনটেন করা হইতো। কিন্তু পরবর্তীতে যখন স্পেন সাম্রাজ্য যখন আসলে ফল করা শুরু করে, তখন আর ব্রিডটা এইভাবে মেনটেন করতে পারেনি। তখন স্পেনের রাজাই আসলে এই ব্রিডটা বিভিন্ন কান্ট্রিতে ডিস্ট্রিবিউট করে। কারণ যখন তাদের সাম্রাজ্য ফল করা শুরু করে তখন তারা আসলে আর্থিক অনেক দৈন্যদশার মধ্যে পড়ে। তখন তারা চিন্তা করে যে যেহেতু এটা খুবই একটা পিওর ব্রিড এবং এটার প্রাইস অনেক বেশি, সুতরাং তারা ওই শিপ আ মানে মার্কেটিং করে অনেক টাকা পয়সা আসলে ইনকাম করে সেই সময়। এবং যে বিষয়টা কনসিডার করা হয়ে থাকে সেটা হচ্ছে যে
জন ম্যাকআর্থার। ইনি আসলে মেইন পায়োনিয়ার হিসেবে ধরা হয়। যিনি কিনা অস্ট্রেলিয়াতে এই মেরিনো যে শিপটা, সেই শিপটা ইন্ট্রোডিউস করে এবং ক্রস ব্রিডিং এর যে আ তাকে আসলে মানে বিশেষ করে মেরিনোর উল প্রোডাকশন এর যে ক্রসিং যে সিস্টেমটা তার জনক বলা হয় আসলে এই জন ম্যাকআর্থারকে। তিনি আসলে পরবর্তীতে এই মেরিনোর যে ব্রিডটা সেটা অস্ট্রেলিয়াতে ইন্ট্রোডিউস করে। এখন ওয়ার্লড ওয়াইড যে ফাইবার মার্কেটিং হয় তার বলতে গেলে প্রায় 1.1% আসে এই উল থেকেই এবং ২০১৮ সালের হিসাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে 1.1 বিলিয়ন শিপ ওয়ার্লড ওয়াইড, যেটা কিনা প্রোডাকশন করে 2 মিলিয়ন কিলোগ্রাম অফ র উল, যেটা কিনা পরবর্তীতে বিভিন্ন ক্লোথিং বা টেক্সটাইল এবং হোম যে বিভিন্ন ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্ট গুলা তৈরিতে ব্যবহার করা হয়। এবং টুডে যদি আজকের কথা বলি, সেখানে হচ্ছে যে 80% মেরিনো উল ইউজ করা হয় লাক্সারি ফ্যাশনস এবং এটা বিভিন্ন ধরনের ক্লথ তৈরিতে এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তৈরি করা হয়। এখন আমরা যদি বলি যে ফাইন উল প্রোডাকশন এর ক্ষেত্রে লিডিং যে কান্ট্রি গুলো আছে, সেই কান্ট্রি গুলো যদি আমরা দেখতে চাই, সেগুলো হচ্ছে যে আর্জেন্টিনা আছে, তারপরে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তারপরে ইউনাইটেড স্টেট, উরুগুয়ে। এরা সাধারণত ফাইন যে উল যেটা আছে সেটাই আসলে তৈরি করে থাকে এবং উলের যে বেসিক যে প্রপার্টিজ গুলো আছে, যেটা আমি তোমাদের প্রথমের দিকে পড়ানোর চেষ্টা করছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো কিনা আমি জানি না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। সেই বেসিক ইনহেরিটেন্ট বা হচ্ছে কিছু প্রপার্টিজ আছে আসলে শিপের উলের, যার কারণে সেগুলা কিন্তু খুবই ফিট করে এবং খুবই সুইটেবল বিভিন্ন ধরনের স্পোর্টস ওয়্যার, তারপরে বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি এবং বিভিন্ন পারফরম্যান্স এর ক্ষেত্রে বিভিন্ন পোশাক তৈরির ক্ষেত্রে এই সমস্ত উল কিন্তু আসলে খুবই ফেভারেবল। এবং শুধুমাত্র উল যে প্রোডাক্ট শুধুমাত্র ক্লোদিং বা এর মধ্যেই রিলেটেড আছে তা কিন্তু না। এর বাইরেও কিন্তু উল ব্যবহার হয়। যেমন একটু আগে তোমাদের বলতেছিলাম যে কার্পেট তৈরির ক্ষেত্রে কিন্তু উল ব্যবহার করা হয়। তারপরে বেডিং, তারপরে আপহোলস্টরি, তারপরে ইনসুলেশন, তারপরে বিভিন্ন প্রোটেক্টিভ গার্মেন্টস তৈরিতে যারা ফায়ার ফাইটার বা সোলজার যারা আছে, তাদের কিন্তু বিভিন্ন উলের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ক্লোদিং ব্যবহার করা হয় আসলে। হ্যাঁ, তো এই বেসিক্যালি মোটামুটি উলের যে ব্যাকগ্রাউন্ডের আ কথাবার্তা আমি বলতে চাচ্ছিলাম সেটাই। এখন উলের যে বেসিক যে প্রসেসিং এর যে স্টেপ গুলা আছে, সেই স্টেপ গুলা যদি আমরা গ্রসলি দেখতে চাই, সেই স্টেপ গুলা আসলে এইভাবে আমরা দেখতে পাই। তো ১ম যে স্টেপটা থাকে সেটা হচ্ছে যে উলের গ্রোয়িং বা উল প্রোডাকশন করা। তো উল প্রোডাকশন করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা লাগবে, শিপ লাগবে এবং শিপের ম্যানেজমেন্ট বা শিপের বেঁচে থাকার জন্য যে কয়টা বিষয় লাগে তার মধ্যে হচ্ছে যে ওয়াটার লাগবে। তারপরে সানশাইন এবং হচ্ছে গ্রাস। এই সমস্ত বিষয় থাকলেই কিন্তু উলের গ্রোথ হবে এবং সেই উলের গ্রোথটা ডিপেন্ড করবে যে কোন ব্রিড এবং কোন রিজিয়ন বা ক্লাইমেট এর উপরেও অনেক সময় ডিপেন্ড করে। তো পরবর্তীতে যখন আমরা উল প্রোডাকশন পাবো, সেটা পরবর্তীতে শেয়ারিং করা হয়। শেয়ারিং করার পরে সেটা হ্যান্ডলিং করা হয়। হ্যান্ডলিং করার পরে বিভিন্ন গ্রেড করা হয়। গ্রেড করার পরে ফাইনালি সেটা হচ্ছে বেইলিং করে আ ট্রান্সপোর্ট করা হয় ওয়্যার হাউসে এবং এটা বিক্রি করার জন্য। পরবর্তীতে যে স্টেপটা আসে সেটা হচ্ছে যে উলের ওয়াশিং। এই উলের ওয়াশিং করে আ আ গ্রিজি যে ম্যাটেরিয়ালস থাকে বা অনেক সময় ডার্ট, তারপরে ভেজিটেবল ম্যাটেরিয়ালস যে সমস্ত থাকে, সেই সমস্ত জিনিস আসলে ওয়াশিং এর মাধ্যমে রিমুভ করা হয়। এরপরেই আসলে করা হচ্ছে কার্ডিং। কার্ডিং করা হয়। কার্ডিং করার পরে তারপরে হচ্ছে কম্বিং। কম্বিং করে এই স্টেপগুলার এক্সপ্লানেশন আরো পরে আছে। পরে আরো ডিটেইল তোমরা জানতে পারবা। ওইজন্য এখানে স্কিপ করে যাচ্ছি আমি। আ কম্বিং করার পরেই আসলে হচ্ছে ডাইং, বিভিন্ন ধরনের কালার দেয়া হয় এবং এই ডাইংটা আসলে যেকোনো স্টেপেই দেওয়া যেতে পারে। এখানে দিতে হবে নট নেসেসারি। তারপরে আসে হচ্ছে স্পিনিং। স্পিনিং এর পরে আসে হচ্ছে উইভিং বা হচ্ছে কাপড় তৈরি এবং ফাইনালি যে গার্মেন্টের শেপ যেটা দেওয়া বা যে প্রোডাক্ট অনুযায়ী আ যতটুক দরকার আসলে ক্লথ এর, সেই অনুযায়ী ক্লথ তৈরি করা হয়। তো এইটা যদি আমরা একটা ওভারভিউ একটা ছবির মাধ্যমে বা আমরা যতটুকু অবজারভেশন এর মাধ্যমে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে উল প্রসেসিং এর বেসিক্যালি কয়েকটা স্টেপ। আমরা যদি মোর ডিপলি এখনই না যাই আসলে। তো আমরা যদি আরো ভিতরে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আসলে কোন, কোন স্টেপ গুলা আসে। তো এই স্টেপ গুলো আসে ১ম এ যে ফ্লিস আমরা পাবো, সেই ফ্লিস থেকে ১ম এ স্কাউরিং করতে হবে। তারপরে কার্ডিং,
তারপরে আসে হচ্ছে স্পিনিং অ্যান্ড টুইস্টিং, তারপরে ফেব্রিক ফরমেশন এবং ফাইনালি ক্লথ তৈরি করা। এটা হচ্ছে যে উলেন প্রসেসিং। এখন প্রসেস ২ টা আ আছে আসলে। একটা হচ্ছে উলেন প্রসেসিং, আরেকটা হচ্ছে ওয়ার্স্টেড প্রসেসিং। তো এই ২ টা প্রসেসিং এর মধ্যে পার্থক্য কি এবং কোনটা কিভাবে করা হয় এবং ফাইনাল প্রোডাক্ট কি আসে আসলে ২ টা প্রসেসিং এর মাধ্যমে, এটা শেষের দিকে আমি বলব। তার আগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা স্টেপে কোন স্টেপে কি করা হয় আসলে। তবে বেসিক্যালি ২ টা আ আ প্রসিডিউর আছে। সেই ২ টা প্রসিডিউর আপাতত তোমরা মনে রাখো। পরে আরো ডিটেইল আসবে। এবং এই প্রসেসিং এর মধ্যে যে কয়টা এডিশনাল যে কয়টা স্টেপ থাকে, একটা হচ্ছে গিলিং, তারপরে কম্বিং আর হচ্ছে ড্রাফটিং। তার মানে কার্ডিং থেকে এই প্রসেসের মাধ্যমে আসবে গিলিং, কম্বিং, ড্রাফটিং, ফাইনালি আবার আ স্পিনিং এবং টুইস্টিং এর যে বিষয়টা, সেই বিষয়টা আসে। তাহলে এই প্রসেসের মধ্যে এডিশনাল ৩ টে স্টেপ আরো ফলো করা হয় এবং কেন ফলো করা হয় সেই বিষয়টাও পরে আসবে আসলে। তাহলে বেসিক্যালি ১ম যে স্টেপটা আসে সেটা হচ্ছে উলের স্কাউরিং। এটা হচ্ছে বেসিক্যালি উলের যে বিভিন্ন ডার্টি ম্যাটেরিয়ালস থাকে, যেমন গ্রিজ, তারপরে ভেজিটেবল ম্যাটেরিয়ালস, বিভিন্ন ভেজিটেবল ম্যাটেরিয়ালস যেমন স্টিকস বা হচ্ছে বিভিন্ন গ্রাস এবং ডার্ট যেমন স্যান্ড, সয়েল, এই সমস্ত যে জিনিসগুলা আ অপসারণ করা হয় যে সিস্টেমের মাধ্যমে, সেটাই হচ্ছে স্কাউরিং আসলে। এবং এটা ২ টা মাধ্যমে করা যেতে পারে। একটা হচ্ছে ড্রাই মাধ্যমে বা ড্রাই সিস্টেমে, আরেকটা হচ্ছে যে ওয়েট সিস্টেমে। এবং এর মাধ্যমে বেসিক্যালি বিভিন্ন আ আনএক্সপেক্টেড ম্যাটেরিয়াল যেগুলো উলের সাথে লেগে থাকে, সেই জিনিসগুলো আসলে রিমুভ করা হয়। ইন এডিশন আরেকটা স্টেপ অনেক সময় ফলো করা হয়, সেটা হচ্ছে কার্বনাইজিং। কার্বনাইজিং ও অনেক সময়ই ফলো করা হয় এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে যে ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো লেগে থাকে, একটু আগে তোমাদের বলতেছিলাম যে ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো কি, কি আসলে সেই ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলোই এই কার্বনাইজিং এর মাধ্যমে রিমুভ করা হয়। তো এই কার্বনাইজিং এর যে বেসিক যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা হচ্ছে কি এডিশনাল একটা ট্রিটমেন্ট করা হয় ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড দ্বারা। এবং এই ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড দ্বারা ট্রিটমেন্ট করার পরে উলটাকে একটা হট ওভেনের মধ্যে দিয়ে পাস করানো হয়। তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে অ্যাসিড, ডাইলুটেড যে অ্যাসিড আমরা ব্যবহার করতেছি সালফিউরিক অ্যাসিড, সেই সালফিউরিক অ্যাসিড আসলে ভেজিটেবল ম্যাটেরিয়ালস যেটা আছে সেটাকে ডাইজেস্ট করে ফেলে এবং যখন ওভেনের মাধ্যমে দেয়া হয় তখন সেটা হচ্ছে ড্রাই এবং এটা ভঙ্গুর করে ফেলে। যার কারণে যখন মেশিনের মধ্যে দিয়ে প্রসেস হয়, রোলারের মধ্য দিয়ে যখন নেয়া হয় পরবর্তীতে, তখন ভেজিটেবল ম্যাটেরিয়ালস টা ক্রাশ হয়ে যায় আসলে। যার মাধ্যমে আমরা ওই ভেজিটেবল ম্যাটেরিয়ালস যেটা আনএক্সপেক্টেড উলের মধ্যে থাকে, সেটা খুব আমরা ইজিলি রিমুভ করতে পারি। এবং এই কার্বনাইজিং এর যে সিস্টেমটা, এটা ২ টা সিস্টেম আছে। তার মধ্যে একটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। তো ট্র্যাডিশনাল সিস্টেমটা যদি আমি তোমাদের একটু এক্সপ্লেইন করতে চাই, সেটা হচ্ছে যে এই এইটা হচ্ছে উলের আ যে হচ্ছে সুতা, সেই উলের সুতা আসলে বা উল এই বেসিক্যালি এইভাবে নেওয়া হয় এবং এই ১ নাম্বার যে চেম্বারটা দেখতে পাচ্ছ, সেটাই আসলে ডাইলিউটেড যে সালফিউরিক অ্যাসিড এর যে চেম্বার, সেই চেম্বারটা। পরবর্তীতে একটা রোলারের মধ্যে নেয়া হয় এবং এইটা হচ্ছে ড্রায়ার বা ওভেন যেটা সেটা, এবং ফাইনালি উলের এখানে accumulation করা হয়। তো ফার্স্ট যেটা করা হয় সেটা হচ্ছে ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড এর মধ্য দিয়ে উল পাস করা হয়। করার পরে রোলারে নিয়ে পরে ওভেনে নেওয়া হয়। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে সালফিউরিক অ্যাসিড আসলে ভেজিটেবল ম্যাটেরিয়ালস এর সাথে লাগে। লেগে তারপরে যখন ওভেনে নেওয়া হয় তখন ওই যে ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো আসলে আ ব্রেকডাউন হয়ে সেপারেট হয়ে যায় উল থেকে। এবং পরবর্তীতে উল এদিকে আসলে কালেকশন করা হয়। এটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে যে কার্বোসল সিস্টেম। এটাতে এডিশনাল আরেকটা সলভেন্ট ইউজ করা হয়, সেটাকে কার্বোসল বলা হয় আসলে। এবং এখানে কার্বোসল দেয়া হয়, এই ২ নম্বরে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় এবং এখানে ওভেন দিয়ে পাস করে পরবর্তীতে ভেজিটেবল ম্যাটেরিয়ালস যা আছে সেটা আসলে উল থেকে খুব ইজিলি রিমুভ করা যায়। এই ২ টা সিস্টেমের মাধ্যমে কার্বনাইজিং এর যে মেথড আমি যেটা বললাম যে এডিশনাল অনেক সময় ট্রিটমেন্ট করা হয় যদি অনেক বেশি ভেজিটেবল ম্যাটেরিয়ালস থেকে থাকে উলের মধ্যে, তখন কিন্তু এই ২ টা সিস্টেম ব্যবহার করা হয়। এরপরে আসে হচ্ছে কার্ডিং বা হচ্ছে কম্বিং। কার্ডিং বা কম্বিংটা হচ্ছে কি ওই অনেকটা চুল আঁচড়ানোর মতোই। বেসিক্যালি যদি আমি খুব সহজেই উদাহরণ দিয়ে তোমাদের বুঝাইতে চাই, সেটা হচ্ছে যে চুল আঁচড়ানো হয় যেমন আমরা সবাই জানি যে মেল ফিমেল আসলে সবারই আমরা
চুল আঁচড়ানোর যে সিস্টেম সেটা করি আসলে ঠিক সেম সিস্টেমটাও উলের যখন আমরা সুতা তৈরি করি, সেই উলের সুতা তৈরি করার ক্ষেত্রেও করা হয় আসলে। এবং এখানে কিছু বেসিক্যালি আ মেটাল টিথ আ থাকে আসলে। সেই মেটাল টিথের মধ্যে দিয়ে আমরা যেমন চিরুনি করার সময় প্লাস্টিকের চিরুনি বা প্লাস্টিকের হচ্ছে একটা স্ট্রাকচার থাকে, তার মধ্যে টিথ থাকে। ঠিক সেম সিস্টেম এখানে যখন কার্ডিং বা কম্বিং করা হয়, সেখানেও এই কিছু মেটাল টিথ থাকে। তার মধ্যে দিয়ে হচ্ছে উল পাস করানো হয়। পাস করানো হলে আ আ যে উল যেটা পাওয়া যায় বা ফাইনালি আমরা যেটা সুতা হিসাবে তৈরি করব সেটা স্ট্রেইট যে সমস্ত আ ফাইবার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না। অ্যা আসলে সেপারেট করে এই আমরা যখন কার্ডিং বা কম্বিং করব। এবং কার্ডিং এবং কম্বিং এর আল্টিমেটলি যে রেজাল্টটা আসে, সেই কার্ডিং এবং কম্বিং এর মাধ্যমে একটা লং রোপ অফ উল পাওয়া যায়। যেটা পরবর্তীতে আমরা বিভিন্ন অ সুতা তৈরি করতে আসলে ব্যবহার করি। তাহলে বেসিক্যালি যদি আমি এই বিষয়টা বলতে চাই যে কার্ডিং কেন করা হয়? কার্ডিং করা হয় হচ্ছে ২ টা পারপাস কে সামনে রেখে। সেই ২ টা পারপাস এর একটা হচ্ছে যে স্ট্রেইট করা হয় আ উলকে। আর আরেকটা পারপাস হচ্ছে যে সেপারেট দ্যা ফাইবার ইনটু এ ইউনিফর্ম মাস। অর্থাৎ বিভিন্ন লেংথ অনুযায়ী উলটাকে সেপারেট করা হয় আসলে এই কার্ডিং বা কম্বিং এর সময়। এবং ফাইনালি যখন কার্ডিং এবং কম্বিং করা হয়, পরবর্তীতে এটা নেক্সট স্টেপে চলে যায় আসলে। এবং আরো বেসিক কিছু অ্যাক্টিভিটি আসলে এখানে পারফর্মড হয়। সেটা হচ্ছে যে আ যখন আ উলটা কার্ডিং বা কম্বিং করার আগে আসলে তখন কিন্তু তার আ উলের বিভিন্ন যে আ লেংথ থাকে, সেই লেংথ গুলা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে না বা একটা সমান বিন্যাসে নিয়ে আসা সম্ভব হয় না বা অ্যালাইনড করা সম্ভব হয় না এবং একটা প্যারালাল সিচুয়েশন এ নেওয়া সম্ভব হয় না। পরবর্তীতে যখন কার্ডিং করা হয় বা কম্বিং করা হয়, তখন এই উল ফাইবার গুলা কিন্তু অ্যালাইনড হয়ে যায়। মানে একই লেভেলে চলে আসে এবং প্যারালাল হয়ে যায়। এবং আ যে সমস্ত আ উল শর্ট থাকে বা অ আ নয়েলস থাকে, সেই সমস্ত কিন্তু খুব ইজিলি আ রিমুভ করা সম্ভব হয় যদি আ আমরা এই কার্ডিং বা কম্বিং করি। এখন নয়েলসটা আসলে কি? এই বিষয়টা হয়তো তোমাদের একটু কোয়েশ্চেন জাগতে পারে যে নয়েলসটা কি? তোমরা যদি খেয়াল করে থাকো দেখবা যে যারা তোশক বানায়, তারা কিন্তু ওই তুলাটা যখন প্রসেসিং করে তখন শুরুর দিকে তুলাটা কিন্তু একটা দলাবদ্ধ অবস্থায় থাকে। সেই দলাবদ্ধ অবস্থাটায় যখন উল থাকে সেই কন্ডিশনটাকে কিন্তু আ নয়েলস বলা হচ্ছে এখানে। সুতরাং ওই কোন উল যদি দলাবদ্ধ অবস্থায় জট পাকানো থাকে, তো সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে স্কিপ করতে পারি যখন কাটিং বা কম্বিং করা হয় এবং খুব খুব যদি শর্ট যদি উল ফাইবার থাকে সেটাও কিন্তু আমরা এই প্রসেসের মাধ্যমে খুব ইজিলি রিমুভ করতে পারি। এবং এখানে ছবি দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে মেটাল টিপ থাকে। এটা হচ্ছে যে হ্যান্ড কম্বিং সিস্টেম একটা। আর মেশিন কম্বিং সিস্টেমও আছে। তো হ্যান্ড কম্বিং সিস্টেমে দেখা যাবে যে এরকম কিছু নেইল থাকে। সেই নেইলের মধ্যে দিয়ে যখন আমরা উল পাস করি তখন যে কয়টা অবজেক্টিভস সামনে রেখে উল পাস করা হয় সেই কয়টা অবজেক্টিভস আসলে ফুলফিল হয়। এরপরে আসে হচ্ছে গিলিং। যেটা বলতেছিলাম যে 2nd যে আ প্রসিডিউর টা আছে সেই 2nd প্রসিডিউর এর মধ্যে ২ টা বা ৩ টা যে এডিশনাল স্টেপ আছে তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে গিলিং বলা হয়। এবং এই প্রসেস এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে ইট রিমুভস মানে এটা শর্টার স্ট্যাপল এবং যেটা আছে সেটা রিমুভ করে এবং উলটাকে স্ট্রেইট করে। এবং এটার কাজ অনেকটা ওই আমরা যখন কার্ডিং বা কম্বিং এর যে কাজ সেই কাজের সাথে অনেকটাই মিলে যায়। কিন্তু আসলে উম আ এই যে 2nd যে স্টেপটা সেই 2nd স্টেপে আসলে লার্জার বা যে সমস্ত উলের লেংথ বেশি থাকে, সেই সমস্ত উল প্রসেস করা হয় এবং এই সমস্ত উলের জট বা হচ্ছে নয়েলস যেটা সেটা কিন্তু একটু বেশিই থাকে। যার কারণে এটা আরেকটা এডিশনাল একটা আ প্রসেস এবং এই কম্বিংটা কি বলে এই গিলিংটা কিন্তু আ কম্বিং এর আগেও করা যেতে পারে এবং এটা পরেও করা যেতে পারে এবং এটা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এর মাধ্যমে উলগুলা অ্যালাইন করা হয় এবং প্যারালাল ডিরেকশন এ রাখা হয়। এবং অনেক সময়
আরেকটা প্রসেস করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফিনিশার গিলিং। এবং এই ফিনিশার গিলিংটা করা হয় যাতে করে বিভিন্ন ধরনের আনওয়ান্টেড যে এনলার্জমেন্ট এনট্যাঙ্গেলমেন্ট যেটা থাকে সেটা আসলে রিমুভ করা হয়। এবং এনট্যাঙ্গেলমেন্ট হচ্ছে সেটাই সেটা হচ্ছে যে অনেক সময় দেখবা যে উল একেবারে নয়েলস এর মতো জট পাকানো না থেকে আ হয়তো গিট্টুর মতো দেখা যায় যে ২-৩ টা উল একসাথে লেগে থাকে। সেই জিনিসটাই কিন্তু অনেক সময় এই যে ফিনিশার গিলিং যেটা আছে সেই ফিনিশার গিলিং এর মাধ্যমে আমরা খুব ইজিলি রিমুভ করতে পারি। আ এরপরেই আসে হচ্ছে যে ড্রাফটিং দ্য ফাইবার। তো ড্রাফটিং দেওয়ার আগে আমি তোমাদের আ অ্যাটেন্ডেন্স এর যে বিষয়টা সেইটা একটু দিয়ে দেই। হ্যাঁ, আমি তোমাদের চ্যাট বক্সে একটা দিয়ে দিছি। Google ফর্মের একটা লিংক দিয়ে দিছি। তোমরা খুব ইজিলি এটাতে অ্যাটেন্ডেন্স এর যে বিষয়টা আছে সেটা রেসপন্স করতে পারবা। স্যার ফর্মটা মনে হয় আগের একটা কপি ছিল স্যার, ওইটা মানে দেখাচ্ছে যে রেসপন্ডেড অলরেডি। অলরেডি রেসপন্ডেড দেখাচ্ছে? হ্যাঁ, যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ড্রাফটিং দ্য ফাইবার। ড্রাফটিংটা হচ্ছে কি আসলে পেঁচানো। সহজ বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে যে পেঁচানো। আমরা কম্বিং এর সময় যে বিষয়টা দেখতেছিলাম সেই বিষয়টা হচ্ছে যে এই প্রত্যেকটা উল কিন্তু সেপারেট করা হয় একটা মেটাল যে টিথ থাকে তার মধ্যে দিয়ে। এর পরের যে স্টেপটা আসে সেই পরের স্টেপটাই হচ্ছে আসলে ড্রাফটিং বা পেঁচানো। এবং এই পেঁচানোর যে বিষয়টা সেই পেঁচানোর বিষয়টা যদি আমি খুব সহজে আরো তোমাদের বুঝাইতে চাই তাহলে তোমরা দেখতে পারবা। সাউন্ড শুনতে পাও? জি স্যার। না স্যার। না স্যার, শোনা যাচ্ছে না। ও স্যার, না স্যার, ভিডিও সাউন্ড আসতেছে না স্যার। না স্যার, ভিডিও সাউন্ড শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে এই টুইস্টিং করা যেটা হয় আসলে বা হচ্ছে যে পেঁচানো যেটা হয় সেই পেঁচানোর হচ্ছে এটা বলা হচ্ছে যে ফ্রন্ট হ্যান্ড এবং এটাকে বলা হচ্ছে যে বিহাইন্ড হ্যান্ড। এবং যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই যে ফ্রন্ট হ্যান্ড যেটা আছে সেই ফ্রন্ট হ্যান্ডের যে জায়গাটাতে আসলে উল্টা টুইস্টিং করানো হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে যে ড্রাফটিং জোন। কারণ এই প্রসেসটাকে বলা হচ্ছে ড্রাফটিং এবং এটাকে বলা হচ্ছে যে ড্রাফটিং জোন। এই ড্রাফটিং জোনেই আসলে যে টুইস্টিং যেটা করানো হয় সেটা কিন্তু করতে হয়। এবং আরেকটা যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে এই ড্রাফট জোনটা কোনোভাবেই কিন্তু হাত থেকে রিলিজ করা যাবে না। রিলিজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আনইভেন টুইস্টিং হবে। যদি কন্টিনিউয়াসলি এখানে হাত দিয়ে টুইস্টিং করা হয় এবং এই ড্রাফট জোনের এই ফ্রন্ট হ্যান্ডটা যদি মেইনটেইন করা হয় তাহলে ইউনিফর্মলি টুইস্টিং হবে। কিন্তু কোনোভাবে যদি এটা হাত থেকে খুলে যায় বা একটু লুজ হয়ে যায় তাহলে কিন্তু এই যে ইভেন যে টুইস্টিং এর যে বিষয়টা বা ড্রাফটিং এর যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু আসলে মেইনটেইন হবে না। তাহলে এখানে যে বেসিক যে জিনিসটা আসলো সেটা হচ্ছে ড্রাফটিংটা আসলেই একটা প্রসেস যার মাধ্যমে এই প্রত্যেকটা যে লুজ উল থাকে সেটাকে একসাথে পেঁচানো হয় আসলে এবং পেঁচানোর যে বিষয়টা এটাই হলো ড্রাফটিং। এবং পেঁচাইতে গেলে বিশেষ করে হ্যান্ড ড্রাফটিং যদি করা হয় সেক্ষেত্রে অবশ্যই এই ড্রাফট যে জোনটা এই ড্রাফট জোনটা স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে যাতে করে খুব ইভেনলি বা খুব কোয়ালিটিফুল একটা ড্রাফটিং আমরা পাই আসলে। এইটাই বেসিক্যালি ড্রাফটিং এবং ড্রাফটিং এর যে প্রসেস। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে যে স্পিনিং অ্যান্ড টুইস্টিং। এটাতেও আসলে যে কাজটা করা হয় সেটা ওই স্পিনিং করা হয় যে জায়গায় আসলে সুতাটা কালেকশন করা হয়
এবং এই কালেকশন করার আগে দেখো কয়েক জায়গা থেকে কয়েকটা সোর্স থেকে আসলে সুতা আসে। সেই সোর্স থেকে সুতা এসে পরবর্তীতে এই যে টুইস্টিং করা হয় এবং স্পিনিং এর মাধ্যমে সেই টুইস্টিং করে একটা জায়গায় আসলে জমা হয় আসলে আল্টিমেটলি পরবর্তীতে। আচ্ছা, অনেকে মনে হয় রেসপন্স করে নাই এখনো। আমি দেখলাম যে জয়েন করছে 145, আর রেসপন্স পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ডাইং। এবং এই ডাইংটা আসলে একটা সিস্টেম যেটা তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে এটা আসলে কালারিং করা হয় এবং উলের যে বেসিক যে কালার করার যে বিষয়টা সেটাই কিন্তু এখানে আসে আসলে। এবং ডাইংটা আসলে যে কোনো স্টেজেই করা যেতে পারে এবং এই ডাইংটা যেটা করা হয় সেই ডাইং এর ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে ডাইং করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে লেবেলিং এজেন্ট এবং সিনথেটিক অনেক ডাইং যে স্টাফ আছে সেই ডাইং স্টাফগুলা ইউজ করা হয়। এবং আরেকটা যে বিষয়টা মাথায় রাখা হয়, অনেক সময় দেখা যায় যে হেভি মেটাল মর্ডেন্টস ইউজ করা হয় এবং এই হেভি মেটাল মর্ডেন্টস গুলার কাজ কি, এই বিভিন্ন যে রং বা ডাইং এর যে এজেন্ট গুলা ব্যবহার করা হয় সেই এজেন্ট গুলাকে আসলে ধরে রাখার জন্য যে হেভি মেটাল মর্ডেন্টস যেগুলো আছে সেগুলো ইউজ করা হয়। হেভি মেটাল মর্ডেন্টসটা আসলে হচ্ছে কি বিভিন্ন ধরনের ইনঅর্গানিক অক্সিডেন্ট। সেই ইনঅর্গানিক অক্সিডেন্ট গুলা যদি আমরা ডাইং এর সময় অ্যাপ্লাই করি তাহলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে এই যে কালারটা দেওয়া হয় সেই কালারটা অনেক দিন পর্যন্ত যে ফিনিশড প্রোডাক্টে বা কাপড়ে সেটা আসলে অনেক লং টাইম ধরে স্টে করে। এবং এই বিষয়টা হচ্ছে একটা সময় পর্যন্ত ইউজ করা হইতো, কিন্তু এখন অনেক ধরনের সিনথেটিক ডাইং স্টাফ পাওয়া যায়। সেই সিনথেটিক ডাইং স্টাফ গুলো যদি আমরা ইউজ করি তাহলে আর এক্সট্রা মেটাল যে মডেলস সেই এক্সট্রা মেটাল মডেলসটা আসলে ইউজ করতে হয় না। এবং এই যে সিনথেটিক যে ডাইং যে স্টাফগুলো আছে সেগুলো আসলে অনেক দিন পর্যন্ত আসলে কাপড়ে বা ফিনিশড যে প্রোডাক্টে সেই ফিনিশড প্রোডাক্টে অনেক দিন পর্যন্ত স্টে করে। যার কারণে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, যদি আমরা সিনথেটিক ডাইং স্টাফ ইউজ করি তাহলে সেক্ষেত্রে মেটাল মর্ডেন্ট আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি সিনথেটিক ডাইং স্টাফ যদি আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে অবশ্যই মেটাল মর্ডেন্টস যেগুলা বিভিন্ন ইনঅর্গানিক অক্সিডেন্টস যেগুলো আছে সেই সমস্ত অবশ্যই আমাদের ইউজ করতে হবে, যাতে করে এই কালারিং যে বিষয়টা আছে সেটা যেন অনেকদিন পর্যন্ত স্টে করে এই ফিনিশড প্রোডাক্টে। এবং আরেকটা স্টেপ অনেক সময় ফলো করা হয় যেটা বেসিক্যালি গত ক্লাসে মনে হয় তোমাদের আমি বলছিলাম যে হচ্ছে উলের প্রোডাক্ট অনেক সময় ইরিটেটিং একটা ফিল করে আসলে বডিতে। তো সেই বিষয়টা রিমুভ করার জন্য অনেক সময় সফটেনিং এর যে বিষয়টা সেই বিষয়টা ইউজ করা হয়। এবং এই সফটেনিং এর বিষয়টা অনেক সময় ওয়াক্স বেসড বা সিলিকন বেসড সফটেনার অনেক সময় ইউজ করা হয়। এবং অনেক সময় এরকমও রিকমেন্ডেশন করা হয় যদি প্রোডাক্ট কেনার পরে উলের প্রোডাক্ট, বিশেষ করে প্রোডাক্ট কেনার পরে যদি মনে হয় যে সেই প্রোডাক্টটা হার্ড অথবা ইরিটেটিং ফিল হয়, সেক্ষেত্রে অনেক সময় অনেকেই রিকমেন্ড করেন যে আমরা যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে যদি আমরা উলের প্রোডাক্ট ওয়াশ করি তাহলে সেই ইরিটেটিং যে ফিলিংটা বা হচ্ছে হার্ড যে উলের যে প্রোডাক্টটা সেটা কিন্তু অনেক সময় সফট হয়ে যায় এবং খুব কমফোর্ট ফিল হয় আসলে। সুতরাং সেই বিষয়টাও কিন্তু বিশেষ করে যারা বাড়িতে হচ্ছে এই প্রবলেম ফেস করে, কমার্শিয়ালি না, তারা কিন্তু এই শ্যাম্পু ইউজ করে অনেক সময় এটা থেকে রিলিফ পেতে পারে। কিন্তু আমরা যদি লার্জ স্কেলের কথা বলি বা কমার্শিয়ালি যদি এই বিষয়টা আমরা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে অবশ্যই সফটেনিং বা হচ্ছে যাতে করে প্রোডাক্টের কমফোর্ট ফিল হয় সেই বিষয়টা আসে আসলে। এবং ফাইনালি যে বিষয়টা তোমাদের আমি বলতেছিলাম যে দুইটা যে প্রসেস আছে, একটা হচ্ছে যে উলেন এবং আর হচ্ছে ওয়াস্টেড যে ইয়ান বা হচ্ছে দুইটা যে সিস্টেম আমি তোমাদের বলতেছিলাম, তোমরা হয়তো মনে করতে পারছো কিনা আমি জানি না। এই যে
প্রথমে যে সিস্টেমটা দেখালাম আর কি, দুইটা, একটা হচ্ছে উলেন প্রসেস আর একটা হচ্ছে ওয়াস্টেড যে প্রসেস আছে, সেই প্রসেসিং এর বেসিক যে পার্থক্য বা বেসিক যে বিষয়টা, সেই বিষয়টাই এখন আসছে আসলে। এবং আমরা যদি কম্পেয়ার করি তাহলে উলেন প্রসেসটা করা হয় হচ্ছে যে সমস্ত ফাইবার, উলের ফাইবারের লেন্থ 1 থেকে 3 ইঞ্চি, সেই সমস্ত উল নিয়েই কিন্তু হচ্ছে আসলে উলেন যে প্রসেস যেটা সেটা করা হয়। হ্যাঁ, এবং এই সমস্ত উলের ডায়ামিটার যেটা, সেটা ডায়ামিটার আসলে মিডিয়াম অথবা কোর্স হয়। এবং ওয়াস্টেড যেটা, সেটার লেন্থ হয় হচ্ছে 3 ইঞ্চির চেয়ে বেশি, এবং ফাইবারের ডায়ামিটার হয় এটা আসলে ফাইন, যে উলগুলা পাওয়া যায় সে ফাইন উলগুলা আসলে এর মধ্যে পড়ে। তো ওই যে যেটা বলতেছিলাম যে এডিশনাল যে 3টা স্টেপ থাকে আসলে, সেই 3টা এডিশনাল স্টেপ থাকে এই যে উলের লেন্থ বেশি হওয়ার কারণে। উলের লেন্থ বেশি হইলে বেশ কিছু প্রবলেম হয়ে দাঁড়ায় আসলে। যেমন তার মধ্যে জট বেশি বা নয়েলস যেটা বলে সেটা বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে এডিশনাল কার্ডিং বা হচ্ছে আরো যে ড্রাফটিং এর যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলা নিয়ে আসা হয় তখন, যাতে করে খুব ভালো একটা প্রোডাক্ট পাওয়া যায়। কারণ যত চুলের যত লেন্থ বেশি হয় ততই আসলে জট পাকানোর ঝামেলাটা বেশি হয়। বিশেষ করে তোমরা যদি কম্পেয়ার করো মেল এবং ফিমেলের ক্ষেত্রে, তাহলে দেখবা যে মেলদের যদি চুল ছোট থাকে তাহলে কিন্তু আসলে জট পাকানোর ঝামেলাটা থাকে না, কিন্তু ফিমেলদের চুল বড় হওয়ার কারণে কিন্তু জট পাকানোর ঝামেলাটা থাকে, যার কারণে কিন্তু এডিশনাল স্টেপগুলো আমাদের ফলো করতে হয়, বিশেষ করে যদি উলের লেন্থ 3 ইঞ্চির বেশি হয় আসলে। এবং যে সুতাটা পাওয়া যায় সেই সুতার যদি বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে উলেন প্রসেসের এটা আসলে বাল্কি হয়, আনইভেন হয়। তারপরে এবং আরো যে বিষয়টা আসে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আসলে এটা লোয়ার হয়। আর যদি পক্ষান্তরে আমরা এটা দেখি, এটা আসে হচ্ছে ফাইন, স্মুথ, ইভেন, তারপরে টাইট টুইস্ট, তারপরে হচ্ছে হায়ার টেনসাইল স্ট্রেংথ। আরেকটা বিষয় এখানে আমি মিসিং করলাম, সেটা হচ্ছে স্ল্যাক টুইস্ট। স্ল্যাক টুইস্টের যে বিষয়টা সেটা হচ্ছে কি, ওই যে ড্রাফটিং এর যে বিষয়টা আমি তোমাদের একটু আগে বলতেছিলাম, যে ড্রাফট জোনে যে হাত, ফ্রন্ট হ্যান্ড যেটা, সেটা মেনটেন করতে হয় যাতে করে ইভেনলি টুইস্টেড হয় আসলে। তো এই উলেন যে প্রসেসটা আছে বা যে উলের লেন্থ আসলে কম থাকে, সেই উল থেকে আমরা যে সুতাটা তৈরি করি, সেখানে ওই যে ড্রাফটিং এর যখন বিষয়টা আসে বা টুইস্টিং এর যে বিষয়টা যখন আসে, তখন এটা আসলে ইউনিফর্মলি হয় না, যতটা কিনা আমরা লং উলে যেটা পাই আসলে। যার কারণে এখানে বলা হয়েছে লো টু মিডিয়াম স্ল্যাক টুইস্ট, আসলে বেশ কিছু প্রবলেম হয়ে দাঁড়ায় যখন টুইস্টিং এ যায়। এবং ফাইবার যে অ্যাপিয়ারেন্স যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে উলেন প্রসেসে এটা সফট হয়, ফাজি, এবং এটা হয় হচ্ছে হেভিয়ার ওয়েট। অন্যদিকে এইটাতে আসলে ক্রিস্পি, স্মুথ, এবং হচ্ছে লাইটার ওয়েট। এখন এখানে যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে ফাজি বিষয়টা কি আসলে। তো ফাজির বিষয়টা যদি আমি যদি এইভাবে উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝাইতে চাই, সেটা হচ্ছে যে নরমালি উলের প্রোডাক্টে বা ফেব্রিকে যদি আমরা হাত দিই, তাহলে একটা সফট একটা ফিলিং আসার কথা। কিন্তু বিষয়টা যদি এমন হয়, ধরো আমরা সজারুর গায়ে হাত দিচ্ছি, তাহলে একটা কেমন একটা ফিলিং আসবে বা হচ্ছে একটা কেমন একটা অনুভূতি আসবে আসলে। সেটা মনে হবে যে হাতে মনে হয় কাঁটা বিঁধবে, এরকম একটা অবস্থা আরকি। ঠিক সেম জিনিস যখন উলেন প্রসেসিং এর মাধ্যমে যে ফেব্রিকটা আমরা পাই, সেটাতে যদি আমরা হাত দিই তাহলে মনে হবে যে হাতের মধ্যে বা হচ্ছে আমাদের নখে মনে হচ্ছে যে এই উলের যে টিপস গুলা যেগুলা থাকে সেগুলা মনে হয় যে একটু আঘাত দেয় আসলে। তো সেই যে ফিলিংসটা সেটাই আসলে ফাজি যে ফিলিংস সেটা আসলে। তাহলে এই ফাজি ফিলিংসটা পাওয়া যাবে যদি আমরা উলেন প্রসেসিং এর মাধ্যমে যে উলটা পাই সেটা যদি করা হয় আসলে। এবং বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আসলে বিভিন্ন ধরনের প্যারামিটারস এর কারণে ক্যারেক্টারিস্টিক্স এর কিছু ডিফারেন্স পাওয়া যায়। যেমন ধরো যে আ এইটা ইনসুলেটর হিসেবে বেশি কাজ করে। কারণ এখানে বেশ ভালো পরিমাণে এয়ার আসলে ট্র্যাপ করতে পারে। পক্ষান্তরে এটা কিন্তু লেস ইনসুলেটর হিসেবে কাজ করে। তারপরে এটা লেস ডিউরেবল, এটা হচ্ছে মোর ডিউরেবল আসলে। এবং ইউজেজ এর ক্ষেত্রে যদি আমরা বলি বা ইউজ কোনটা কোন কাজে করা হয় আসলে,
তাহলে উলেন প্রসেসের মাধ্যমে যেটা আসে সেটা সাধারণত সোয়েটার, তারপরে কার্পেটস এবং টুইটস যেটা আছে সেই সমস্ত জিনিস ব্যবহার করা হয়। এবং পক্ষান্তরে যদি এটা দেখি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সুইটস, তারপরে স্যুটস, তারপরে হচ্ছে ড্রেসেস, তারপরে গ্যাবার্ডিনস এবং হচ্ছে ক্রিপস। ক্রিপস হচ্ছে কি, এই তোমরা অনেক সময় দেখবা যে মরুভূমির দেশে অনেক হচ্ছে ভাঁজ করা টুপি অনেক সময় পরে না, সেই টুপিগুলোকেই বেসিক্যালি ক্রিপস বলা হয় আসলে। সুতরাং এই সমস্ত প্রোডাক্ট বা আলটিমেট ইউজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন পর্যন্ত যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে যে উল থেকে যে অ্যাপারেল বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা বা সুতা তৈরি করা হয়, সেই সুতা তৈরি বিভিন্ন যে স্টেপগুলা, সেই স্টেপগুলো আমরা জানলাম, সেই শুরু থেকে ফ্লিস থেকে শুরু করে একেবারে ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত। তো এখন যে বিষয়টা একটু আমি তোমাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে উলের যদি আমরা নর্মাল লাইফ সাইকেল দেখি, তাহলে লাইফ সাইকেলটা আসলে এইভাবে পাওয়া যায় যে এখানে যদি আমরা প্রোডাকশন দেখি তাহলে প্রোডাকশন হিসাবে আমরা শিপ থেকে আমরা উল পাই, সেটা তার পরবর্তীতে প্রসেসিং করা হয়। প্রসেসিং এর বিভিন্ন স্টেপগুলো আছে, সেটা তো আমরা একটু আগে তোমাদেরকে আমি বললাম যে স্পিনিং, ওয়েভিং, কাটিং, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা। পরবর্তীতে এটা ডিস্ট্রিবিউশন করা হয়, ডিস্ট্রিবিউশন করে পরবর্তীতে আসলে ইউজ করা হয় এবং অনেক ক্ষেত্রে রিসাইকেল করা হয়, আবার অনেক ক্ষেত্রে করা হয় না, এবং ফাইনালি যেটা করা হয় সেটা হচ্ছে উলের যে প্রোডাক্ট আছে সেটা আসলে তার লাইফ সাইকেল শেষ হয়ে যায় এবং এটা আসলে ডিসপোজ করা হয়। এটাই বেসিক্যালি হচ্ছে উলের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেল। তো আর মনে হয় নাই, আজকে এই পর্যন্তই আর কি। তোমাদের আরো কোনো কোশ্চেন আছে নাকি? আর অ্যাটেন্ডেন্সের রেসপন্সটা একটু দেখি তোমাদের। স্যার যে আমরা যে উলটা নেই, তো এটা মেল ফিমেলের তো আলাদা, মানে শিপের ক্ষেত্রে তো এটার মধ্যে কি কোনো ডিফারেন্স হয় নাকি একই কোয়ালিটি হয়, বা এদের কি কোনো সেপারেট ইউজ আছে নাকি একই ইউজ? আমি যতটুকু জানি, আমি উল সম্বন্ধে খুব বেশি হয়তো জানি না, যতটুকু জানি যে আসলে সেপারেট করা হয় না, বুঝছো? এটা মেল ফিমেলের কোয়ালিটিও খুব একটা আসলে ভেরি করে না, কিন্তু সেপারেটও বা মার্কেটিং ওইভাবে করা হয় না, প্রসেসিং ওইভাবে আসলে আলাদা করা হয় না। যেটা করা হয় ব্রিড ওয়াইজ আলাদা করা হয়, কারণ ব্রিডের উপরে কোয়ালিটি ডিপেন্ড করে আসলে, কিন্তু মেল ফিমেলের উপরে আমি দেখিনি কখনো আসলে। স্যার কার্বনাইজিং প্রসেসটা একটু আরেকবার বললে ভালো হতো। কার্বনাইজিং প্রসেসটা হলো কি, এই বিভিন্ন ধরনের যে ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো লেগে থাকে, তো ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো লেগে থাকলে, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার পারছি। এখন হচ্ছে বিভিন্ন ধরনের ভেজিটেবল ম্যাটেরিয়ালস বা ডার্টি ম্যাটেরিয়ালস যে সমস্ত লেগে থাকে সেটার আসলে স্কাউরিং যে সিস্টেমটা আছে, সেই স্কাউরিং এর মাধ্যমেই আসলে রিমুভ করার নিয়ম বা একটা হলো সিস্টেম। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো খুব আসলে স্টিকি থাকে বা উলের সাথে লেগে থাকলে সহজে রিমুভ হইতে চায় না। তখনই আসলে এই যে কার্বনাইজিং এর যে বিষয়টা, সেই কার্বনাইজিং এর বিষয়টা আসে, এবং এই কার্বনাইজিং এ যে কাজটা করা হয় সেটা হচ্ছে ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এবং ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার যখন করা হয় উলে, তখন তো উলের মধ্যে আমাদের উলও আছে, আবার হচ্ছে ভেজিটেবল ম্যাটেরিয়ালসও আছে। তো এই ডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড আসলে কি করে, এই উলের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু ভেজিটেবল যে ম্যাটেরিয়ালস আছে সেই ভেজিটেবল ম্যাটেরিয়ালস তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিড কিন্তু ডাইজেস্ট করে, সেলফ ডাইজেস্ট করে আসলে, বা সেলকে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলে। তো এই ভেজিটেবল ম্যাটেরিয়ালস এর যে সেল থাকে বা হচ্ছে যে স্ট্রাকচার থাকে সেটাকে কিন্তু আসলে ডিস্ট্রয় করে ফেলে। পরবর্তীতে যখন আবার এই উল এবং ভেজিটেবল ম্যাটেরিয়ালসটাকে যখন একটা ওভেনের মধ্যে নেওয়া হয়, তখন ওই যে ডিস্ট্রয় হয়ে গেল যে ভেজিটেবল ম্যাটেরিয়ালসটা, সেটা ওভেনের হট ওয়েদারে আরো বেশি হচ্ছে ভঙ্গুর হয়ে যায়, এবং খুব ইজিলি যখন রোলারের মধ্যে দিয়ে যখন পরবর্তীতে পাস করা হয়, তখন ওই ভেজিটেবল ম্যাটেরিয়ালস গুলো ক্রাশ হয়ে আসলে আলাদা সেপারেট হয়ে যায়। এইটাই আসলে বেসিক্যালি কার্বনাইজিং, যেটার মাধ্যমে ভেজিটেবল ম্যাটেরিয়ালসটাকে সালফিউরিক অ্যাসিড এবং হট ওভেনের মাধ্যমে এবং একটা রোলারের মধ্যে দিয়ে পাস করে উল থেকে সেপারেট করা হয়। বুঝতে পারছো? জি স্যার।